আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, AIUB, ইঞ্জিনিয়ারিং স্যাম্পল কোশ্চেন। আজকে আমরা এই কোশ্চেনটা পর্যবেক্ষণ করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব এখানে কী কী ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়ে থাকে এবং আমরা কীভাবে অ্যান্সার করলে বেস্ট আউটপুটটা পেয়ে থাকব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে CSE, ট্রিপলি, IP এবং আর্কিটেকচারে যারা পরীক্ষা দিতে যাচ্ছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেকশনে যারা প্রিপারেশান নিয়েছে সায়েন্স ইউনিট থেকে, তারাই শুধুমাত্র এখানে পরীক্ষা দিতে পারবে এবং তাদের কোশ্চেন প্যাটার্নটা আজকের জন্য এবং এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমরা টোটাল 100 মার্কের প্রশ্ন থাকবে এবং এই 100 মার্কের প্রশ্নের জন্য আমাদের সময় দেওয়া থাকবে 100 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট। এই 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমাদের সব কিছু শেষ করতে হবে। তো আপনারা পর্যাপ্ত সময় পাবেন, টাইম নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এই 100 মার্কের পরীক্ষার মধ্যে আমাদের সেকশন থাকবে 3টা, A, B এবং C। এ সেকশনে যেটা থাকবে এটা হলো এসে রাইটিং। এসে রাইটিং আমরা অনেকে পড়ে এসেছি এবং এসে রাইটিংয়ের একটা প্যাটার্ন আছে, স্ট্রাকচার আছে। ওই প্যাটার্ন এবং স্ট্রাকচারটা যদি আপনারা ফলো করতে পারেন এবং আপনাদের ইংলিশের যে রাইটিং স্কিল এটা যদি ভালো হয়ে থাকে এবং বেসিক যে সেন্টেন্স মেকিং নলেজ এটা যদি আপনাদের ভালো হয়ে থাকে, অবশ্যই এটা ভালো করবেন। এবং আমি আগে থেকে বলে রাখি যে এসে রাইটিংয়ে কোনো কিন্তু মার্ক নেই। তাহলে এটা কেন দেওয়া হয়? এটা আসলে আপনাদের যোগ্যতা যাচাইয়ের জন্য দেওয়া হয় যে একটা স্টুডেন্ট সে কি ক্যাপাবেল কিনা ইউনিভার্সিটিতে পড়ার জন্য। অবশ্যই তার মিনিমাম যে ক্যাপাসিটি থাকতে হবে ইংলিশ সম্পর্কে, ইংলিশ সেন্টেন্স মেকিং সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এই জন্যই এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এবং কিন্তু কোনো মার্ক দেওয়া হয় না। ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, কিন্তু কোনো মার্ক দেওয়া হয় না। তাহলে বুঝতেই পারছেন আপনার এটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং সেকশন বিতে কী আছে? সেকশন বিতে আছে ভার্বাল। ভার্বালে কী থাকবে? 25টা কোশ্চেন থাকবে ইংলিশ থেকে। আমরা একটু পরেই দেখাচ্ছি কী ধরনের কোশ্চেন থাকবে। এবং 25টা কোশ্চেনের জন্য মার্ক থাকবে 2 করে, অর্থাৎ 25 দুগুণে 50, 2 করে মার্ক থাকবে পার কোশ্চেনের জন্য। এবং সেকশন সিতে আছে কোয়ান্টিটিভ, অর্থাৎ ম্যাথের জন্য। ম্যাথেরও কোশ্চেন থাকবে সেমভাবে 25টা এবং দ্বিগুণ করে মার্ক থাকবে, অর্থাৎ 25 দুগুণে 50 পাবেন আপনারা যদি সবগুলো অ্যান্সার করতে পারেন। এবং নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে আপনারা লিখবেন, ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবেন, এগুলো একটু নিজে দায়িত্বে পড়ে নেবেন। তো আমি চলে যাচ্ছি সেকশন এতে। সেকশন এতে এই যে বলেছিলাম এসে রাইটিং, এবং এসে রাইটিংয়ের কিছু সাজেশন আছে, ইম্পর্টেন্ট এসে আছে। এগুলো যদি আপনারা পেতে চান আমাকে নক করবেন ইনবক্সে, অথবা আমাদের কমেন্ট বক্সে খোলা আছে, ওখানে আপনারা জানাতে পারেন যদি আপনাদের এসে রাইটিং কীভাবে লিখতে হয় এ সম্পর্কে একটা ভিডিও চান। আচ্ছা, এসে রাইটিংয়ে এখানে দেখুন একটা কথা বলা হয়েছে, ম্যাক্সিমাম 3 প্যারাগ্রাফস, অর্থাৎ 3টা প্যারাগ্রাফের মধ্যে আমি লিখতে হবে। প্যারাগ্রাফ তো আশা করি সকলেই বোঝেন। ধরুন এখানে আমি লেখা শুরু করলাম, একটা প্যারাগ্রাফ এই পর্যন্ত কি একটা প্যারা, ঠিক আছে, এই পর্যন্ত একটা প্যারা, এই আমাদের একটা প্যারা শেষ হয়েছে। এবং একটু জায়গা ফাঁকা রেখে তারপর পরে আমরা দ্বিতীয় প্যারা থেকে শুরু করব। ধরুন এই পর্যন্ত লিখলাম দ্বিতীয় প্যারা, এটা আমাদের কয়টা প্যারাগ্রাফ হলো? 2টা প্যারাগ্রাফ হয়েছে। এবং সর্বশেষ 3 নাম্বার আমরা এখানে শেষ করে দেব। এবং এটাই বলা হয়েছে যে সর্বোচ্চ 3টা প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো, এর বেশি আমরা লিখতে পারবো না। এবং আপনাদের নির্দিষ্ট যেই জায়গাটা দেওয়া আছে এর মধ্যেই কিন্তু এই প্যারাগ্রাফটা শেষ করতে হবে, এসেটা শেষ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটা এসে লিখতে হয়। সর্বোচ্চ ম্যাক্সিমাম আপনারা 3টা প্যারাগ্রাফ লিখতে পারেন, এর চেয়ে কম লিখলেও সমস্যা হবে না। এবার চলুন সেকশন বিতে চলে যাওয়া যাক। সেকশন বিতে আছে ভার্বাল সেকশন। ভার্বাল সেকশনে ইংলিশ সম্পর্কে আমাদের মোটামুটি ভালো ধারণা থাকতে হবে। এবং সেকশন বিতে আবার পার্ট করে দেওয়া আছে, 5টা পার্ট থাকবে। 5টা পার্ট থেকে 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন থাকবে পার্ট থেকে, অর্থাৎ 5 5 25, এরকমই 25টা কোশ্চেনের জন্য মার্ক থাকবে টোটাল 50। তো চলুন পার্ট একে কী আছে? পার্ট একে আছে হচ্ছে স্পেলিং। তো স্পেলিং তো আমাদের সকলকেই পারতেই হবে। এবং এখানে আপনারা ইন্টার এবং এসএসসিতে যেই ধরনের কোশ্চেনগুলো, মানে যে ধরনের আমরা পড়াশোনা করে এসেছি এর বাইরে থেকে আর কোনো কিছুই দেবে না। খুব সিম্পল কয়েকটা সেন্টেন্স, হয়তো 2-1টা সেন্টেন্স না সরি ওয়ার্ড থাকবে যেগুলো আপনারা পারবেন না। আর যারা ও লেভেল থেকে এখানে ভর্তি হতে চাচ্ছেন বা ও লেভেলে যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছেন তাদের তো এখানে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তো এখানে আমি আর নতুন করে কিছু বলবো না, এটা একটু দেখে নেবেন আপনারা। ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এবং পার্ট বিতে চলে আসি। পার্ট বিতে হচ্ছে নোটিফাইং ইরর।
অর্থাৎ ভুলগুলো বের করা। এখানে একটা সেন্টেন্স দেয়া থাকবে, এই সেন্টেন্স থেকে আপনাদের ভুলগুলো কোথায় আছে এগুলো বের করতে হবে। যেমন ধরুন আমি একটা সেন্টেন্স দেখাই, 7 নম্বর সেন্টেন্স, ব্রেড অ্যান্ড বাটার আর অলওয়েজ হিজ ফেভারিট ব্রেকফাস্ট। এখানে ব্রেড অ্যান্ড বাটার দুটো আলাদা সাবজেক্ট মনে হলেও এখানে কিন্তু একটা হিসেবে অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ ব্রেড আর বাটার আমরা কিন্তু একসাথেই খেয়ে থাকি, আমরা কিন্তু আলাদা আলাদা খাই না, ঠিক আছে। তো ব্রেড অ্যান্ড বাটার এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমাদের কি করতে হয়, সিঙ্গুলার ভার্ব আনতে হয়। এখন সিঙ্গুলার ভার্ব কী হবে, ইজ, অবশ্যই ইজ অলওয়েজ হবে, ঠিক আছে। এখানে অলওয়েজ তো একটা কি অ্যাডভার্ব, তো ইজ হবে এখানে। তাহলে আমরা যে ভুলটা আছে সেখানে হচ্ছে সেকশন বিতে ভুল আছে, অর্থাৎ ওএমআর শিটে আমরা বি নাম্বার অপশানটা দাগাবো। তাহলে আশা করি বোঝা গেছে কীভাবে আপনারা পার্ট বিটা কমপ্লিট করবেন। এবার চলে আসি পার্ট সি। পার্ট সিতে হচ্ছে অ্যানালজি। অ্যানালজিতে আমরা পড়ে এসেছি বা অনেক আগে থেকেই যখন আমরা অ্যাডমিশন টেস্টগুলো দিয়েছি, অ্যানালজি সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকার কথা। আর এখানে খুব সিম্পল কিছু অ্যানালজি দেওয়া আছে, একটা এক্সাম্পলও দেওয়া আছে, যেমন লং শর্ট, লম্বা খাটো, বিউটিফুল সুন্দর, আগলি অসুন্দর, তাই না। এখানে হচ্ছে তাহলে আমরা একটা যদি প্র্যাকটিস করি, কোনটা প্র্যাকটিস করা যায়, চলুন 12 নম্বরটা, পেন রাইট, কলম দিয়ে কি আমরা লেখি, এবং এখানে ফুডের সাথে কোনটা যায়, ফুড আমরা কি, ফুড হচ্ছে আমরা খাই, অর্থাৎ ইট। এক্সারসাইজ এটা হয় না। স্লিপ, ঘুমের সাথে কি সম্পর্ক ভাই, ড্রিঙ্ক যায় না। ফুডের সাথেও একটা মাত্র সম্পর্ক যায়, সেটা হচ্ছে কি, খাওয়া বা ইট। তো খুব সিম্পল কয়েকটা অ্যানালজি দেওয়া আছে, এগুলো আপনারা পারবেন আশা করি। তো চলুন এবার পার্ট ডিতে যাওয়া যাক। পার্ট ডি হচ্ছে গিয়ে ভার্ব এবং টেন্স। এই অংশটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ভার্ব এবং টেন্সে অনেক ধরনের সমস্যা থেকে থাকে। আমার একটা টেন্সের একটা ক্লাস আছে, আবার যদি নতুন করে চান আমি নিতে পারি। টেন্স আমাদের কয় প্রকার, 3 প্রকার না, প্রেজেন্ট, পাস্ট আর কি ফিউচার। এবং প্রেজেন্টের মধ্যে আবার 4টা ভাগ, পাস্টের মধ্যে 4টা ভাগ, এবং ফিউচারের মধ্যে যে 4টা ভাগ আছে, অর্থাৎ 3 4 12টা। এই টেন্স আমাদের খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে স্ট্রাকচারটা, তাহলেই আমরা একমাত্র টেন্স এবং ভার্বে ভালো কিছু করতে পারবো। অতটা ডিপেও যাওয়া লাগে না, মোটামুটি একটা ধারণা থাকলেই হয়ে যায়। আমরা যদি একটা প্র্যাকটিস করি, যেমন ধরুন 16 নাম্বার, ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট ইন কলেজ দো আই হেটেড দ্য ম্যাথ পোর্শন ইন ইট। ইকোনমিক্স আমার কি প্রিয় সাবজেক্ট ছিল, যদিও আই হেটেড দ্য ম্যাথ পোর্শন ইন ইট, যদিও আমি কি ম্যাথ অংশটা কি ঘৃণা করতাম বা ভালো লাগতো না, তাই না। তো এখানে ইকোনমিক্স একটা প্লুরাল সাবজেক্ট মনে হলেও এখানে কিন্তু ইকোনমিক্স একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। যেমন ধরুন ফিজিক্স কি একটা সিঙ্গুলার সাবজেক্ট না, সেভাবে একটা সাবজেক্টকে যখন সিঙ্গুলার হিসেবে বিবেচিত করা হয় তখন ভার্বটাও কি সিঙ্গুলার নিতে হয়। তখন আমরা হ্যাজও নিতে পারি, ওয়াজও নিতে পারি। এখন বলুন কোনটা নেব, অবশ্যই আমরা কি ওয়াজ নিব। কেন ওয়াজ নিব এই কারণ হচ্ছে গিয়ে দেখুন, এই যে আই হেটেড দ্য ম্যাথ পোর্শন ইন ইট, আমি ম্যাথ অংশটা ঘৃণা করতাম। ও এখানে কী বলছে যে যখন ও কলেজে ছিল, পাস্টের কথা, সে যখন কলেজে ছিল তখন হচ্ছে কি ইকোনমিক্স তার পছন্দের সাবজেক্ট ছিল এবং সে ম্যাথ অংশটা কী করতো, ঘৃণা করতো। এই জন্যই আমাদের হ্যাজ হবে না। হ্যাজ দিলে তো আমাদের কী হয়ে যায়, হ্যাজ দিলে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যায়, ঠিক আছে। কিন্তু এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কোনো কারণই নেই। এখানে কী হবে, সিম্পল পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আশা করি বোঝা গেছে। আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে টেন্স এবং ভার্ব সম্পর্কে। এবং লাস্টে যেই পার্টটা আছে সেকশন বি এর লাস্ট পার্ট ই, এখানে হচ্ছে প্রিপোজিশন কনজাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রিপোজিশন সম্পর্কে আমরা অনেক আগে থেকেই পড়ে এসেছি, আমরা ক্লাস 6 7 8 9 10 এগুলো থেকে প্রিপোজিশন পড়ে এসেছি। তো আশা করি এগুলো পারা যাবে। এবং পার্ট ইতে যদি আমি একটা আনকমন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই 22 নাম্বারটা, দ্য ফেনোমেনন মুভি রিয়েলি মেড মাই ডে। এখানে এই যে ফেনোমেনন যে আন্ডারলাইন করার ওয়ার্ডটা আছে, এটা কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই পার্ট ইর মধ্যে একটা পার্টস অফ স্পিচের একটা সেকশন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কেও তাহলে একটু ধারণা থাকতে হবে। তা মোটামুটি গ্রামারের যে আইটেমগুলো দেওয়া আছে এই আইটেমগুলো আমাদের পড়ে গেলেই হবে। তো ফেনোমেনন কী হবে, কোন পার্টস অফ স্পিচ, যদি জানা থাকে কমেন্ট করে জানান। আচ্ছা দেখি, দা হচ্ছে কি একটা ডিটারমিনার এবং মুভি কি নাউন। দা এবং নাউনের মাঝে যেই ওয়ার্ডটা বসে সেটা অলওয়েজ কী হয়, একটা অ্যাডজেক্টিভ হয়। ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো একটা ওয়ার্ড থেকে থাকে তাহলে এটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে।
তো 22 নম্বর এটা কী হবে? অ্যাডজেক্টিভ। এবার আসুন সর্বশেষ যে সেকশনটা, কোয়ান্টিটিভ সেকশন। এই সেকশন আমি বেশি কিছু আলোচনা করব না, কারণ অলরেডি অনেক টাইম চলে গেছে। তো এই অংশটা আপনারা নিজের দায়িত্ব একটু দেখে নেবেন। এখানে ম্যাথের খুব সিম্পল ম্যাথ, সিম্পল বলতে কি, আমরা ইন্টারে যেসব ম্যাথ করে এসেছি, এইচএসসি এসএসসির কিছু ম্যাথ দেওয়া আছে, ও লেভেল থেকে যারা এসেছে ওই ধরনের ম্যাথ আছে। তো একই তো সব। এই ম্যাথগুলো আবার অনেক ক্ষেত্রে যারা বাংলা ভার্সন থেকে এসে থাকে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় যে ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত না। যেহেতু ইংলিশ যে কোশ্চেনটা ইংলিশে হয়ে থাকে, তো আমরা একটু ইংলিশ যে টার্মগুলো আছে ম্যাথের ওইগুলো একটু ভালো করে পড়ে আসবো, তাহলে আমাদের বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য একটু সহজ হবে। আর যদি সরাসরি এরকম কোশ্চেন দেয়া থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। ধরুন এই ম্যাথটা, এখানে তো কোনো ইংলিশ টার্ম ইউজ হয় নাই, তাই না? তো আমরা খুব সহজে করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই দেয়া থাকবে যে সরাসরি ম্যাথটা দেয়া থাকবে, জাস্ট ভ্যালুটা বের করতে হবে। এখানে 25টা ম্যাথ থাকবে, এই 25টা ম্যাথের থেকে আমরা যদি 25টা অ্যান্সার করতে পারি তাহলে 50 মার্ক ইজিলি ক্যারি করতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা থাকলো। আর যদি স্যাম্পল কোশ্চেনটা পিডিএফ আকারে দেওয়া লাগে, বা এনএসইউর সামনের ভিডিও লাগে, বা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে স্যাম্পল কোশ্চেনগুলো যদি লাগে কারো, অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির যে স্যাম্পল কোশ্চেনগুলো নিয়ে বিশ্লেষণ বা এরকমের ভিডিও চান আপনারা, তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।